আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ঝড় ঝাপটা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচনকালে বললেন প্রধানমন্ত্রী। 4,166 কোটি টাকার বেশি ব্যয়ে 10টি প্রকল্প একনেকে অনুমোদন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে অবিলম্বে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শেখ হাসিনার আহ্বান। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। রাজধানীতে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করতে ঢাকা মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশন সমূহের প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আহ্বান। কোভিড-19 মোকাবেলায় ঢাকার আশপাশের 7টি জেলায় সার্বিক কার্যক্রমের ওপর আরোপিত বিধিনিষেধ কার্যকর। দেশে করোনা ভাইরাসে আরও 76 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 4,846। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সহ এশিয়ায় 1,60,00,000 করোনা ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এবং ব্রাজিলে একমাত্র গোলে প্যারাগুয়েকে পরাজিত করে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শিরোনাম শুনলেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা ভাইরাস মোকাবেলা করুন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এখন সীমান্তে। পরিবারের সবাইকে রাখুন নিরাপদে। মাস্ক পরুন, হাত ধোন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য সুরক্ষা ও সরকারি বিধিনিষেধ মেনে চলুন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড় ঝাপটা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। তিনি মুজিব বর্ষ উপলক্ষে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত স্মারক গ্রন্থ দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু এর মোড়ক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকের শুরুতে এই মোড়ক উন্মোচন করেন। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক বৈঠকে যুক্ত হন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কেন্দ্রে এ সময় উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপকে তাঁর সরকারের একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গঠন করার পর থেকেই তিনি সেগুলো অনুসরণ করছেন। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপ অনুসরণ করেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছে তাঁর সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করেই কিন্তু আমরা এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি এবং ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং তার পরিকল্পনা বা এটা করার যে উদ্যোগ সেটাও আমরা নিতে পেরেছি। এটা আমাদের জন্য শুধু না, বিশ্বের যে কোনো দুর্যোগ প্রবণ এলাকার জন্য অনুকরণীয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে তাঁর সরকারের পরিকল্পিত পদক্ষেপ বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সূচক স্কোরে বাস্তবায়নকারী অন্যতম শীর্ষ 3টি দেশের স্থানে নিয়ে গেছে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এসডিজি বাস্তবায়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের উন্নয়নের কথা স্মরণে রেখে একে পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 4,166 কোটিরও বেশি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে 4,125 কোটি 82 লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং অবশিষ্ট 40 কোটি 79 লাখ টাকা প্রকল্প সহায়তা হিসেবে আসবে। এম এ মান্নান বলেন, অনুমোদিত 10টি প্রকল্পের মধ্যে 7টি নতুন এবং অন্য 3টি সংশোধিত। তিনি বলেন, আজ 1,550 কোটিরও বেশি টাকা ব্যয়ে গাজীপুর ও টাঙ্গাইল জেলায় পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য 2টি পৃথক প্রকল্প অনুমোদন করা হয়। পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় গোপালগঞ্জের পল্লী এলাকাসমূহে নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন সুবিধা প্রদানের জন্য 261 কোটিরও বেশি টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৃষ্টির পানি সংরক্ষণ করে খাওয়ার উপযোগী করার বিষয়ে মন্ত্রী বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টের জন্য আরও কাজ করতে হবে এবং যে সকল এলাকায় লবণাক্ত
লবণাক্ত এলাকা, কোস্টাল এলাকায়, সেখানে ক্রপস, চাষাবাদ, খাবার পানি সকল কিছুকে আমরা লবণাক্ত থেকে দূরে আনতে হবে, লবণ থেকে। এই কাজটা করতে হবে। 10টি প্রকল্পে মোট বিনিয়োগ বাংলাদেশের জনগণের অর্থ 4,166 কোটি 61 লক্ষ টাকা। এসব প্রকল্পকে গ্রামকে শহরে রূপান্তরিত করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সামনে এগিয়ে যাওয়ার বিশাল পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গ্রাম পর্যায়ে বিদ্যুৎ, নিরাপদ খাওয়ার পানি, উন্নত স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা ও অন্যান্য অবকাঠামো নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিন্ন সমৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে মহামারী কোভিড-19 প্রভাব কাটিয়ে উঠতে অবিলম্বে সবাইকে একত্রে সমন্বিতভাবে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ভার্চুয়াল উপায়ে অনুষ্ঠানরত কাতার ইকোনমিক ফোরামে বক্তৃতায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। নিউ হরাইজন ফর টুমরো শীর্ষক 3 দিনের এই ফোরাম গতকাল শুরু হয়েছে। 100টিরও বেশি দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী ভিডিও বার্তার মাধ্যমে এতে বক্তব্য রাখছেন। শেখ হাসিনা তাঁর রেকর্ড করা বক্তৃতায় অভিন্ন সমৃদ্ধির জন্য কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়নে 6 দফা সুপারিশ তুলে ধরেন এবং এই লক্ষ্যে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান। We need strong global cooperation to overcome this difficult time. কোভিড-19 কারণে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সামগ্রিক পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতে হবে। মহামারীর শেষে টেকসই ও সমতাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করতে এখনই একটি বৈশ্বিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। Expanding trade, business and investment for our common prosperity. প্যারিস চুক্তির লক্ষ্য বাস্তবায়নে উচ্চাভিলাষী জলবায়ু কৌশল গ্রহণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বিশ্বব্যাপী বাণিজ্য ও রপ্তানি আয় পুনরুজ্জীবিত করতে লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক সমর্থনের পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, We firmly believe that the COVID-19 কোভিড ভ্যাকসিনকে বৈশ্বিক গণপণ্য হিসাবে ঘোষণা করতে হবে এবং ভ্যাকসিন উৎপাদনে উন্নত ও উন্নয়নশীল দেশ সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী এতে প্রয়োজনীয় সমর্থন প্রদান করতে হবে। support to produce the vaccines. চলমান মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই সম্পর্কে তিনি বলেন, তাঁর সরকার জীবন ও জীবিকার মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে পর্যন্ত $1,510 কোটি বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মহামারী সত্ত্বেও 2021 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.1% পৌঁছেছে, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। এ প্রসঙ্গে শেখ হাসিনা তাঁর সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের উল্লেখ করে বলেন, কোভিড-19 পরিস্থিতিতে নতুন নতুন ব্যবসা চালু ও কর্মপরিবেশ সৃষ্টিতে এটি দেশকে সাহায্য করেছে। বাংলাদেশের চমৎকার বিনিয়োগ পরিবেশ তুলে ধরে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ব্যাপক ভিত্তিক উৎসাহব্যঞ্জক সুবিধা প্রদান করছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, ওষুধ শিল্প, পাট ও কৃষিপণ্য উৎপাদন ক্ষেত্রে এই সুযোগ সুবিধা কাজে লাগাতে কাতার ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকারি বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। 1949 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়ে আওয়ামী লীগ স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দানের মাধ্যমে জনগণের একটি সংগঠনে পরিণত হয়। পুরাতন ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে 1949 সালের 23 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমর্থকদের একটি সভা থেকে আওয়ামী মুসলিম লীগ নামে এক নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক হন। পরে 1955 সালে দলের 3য় কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দিয়ে এটিকে এক অসাম্প্রদায়িক প্ল্যাটফর্মে পরিণত করা হয়। শুরু থেকে গত 7 দশকে বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশের সামাজিক রাজনৈতিক গতিধারায় নেতৃত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের কাউন্সিলে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন। পরে তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা হিসেবে আবির্ভূত হন। আওয়ামী লীগ 1969 সালে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে গণ অভ্যুত্থান
অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে শতাব্দী প্রাচীন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের দিকে নিয়ে যায়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের নির্মম হত্যাকাণ্ডের পর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে এসে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে সংগঠনের সকল নেতা কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও এর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এবারে শুনুন একটি প্রতিবেদন। ৭২ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় আওয়ামী লীগ নামক দলটিকে পাড়ি দিতে হয়েছে নানা লড়াই সংগ্রাম আর চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের হাত ধরে জাতি কেবল একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডই লাভ করেনি, এদেশের মানুষ পেয়েছে গোলামীর শৃঙ্খল এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি, যার মূল নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের প্রাচীন এই রাজনৈতিক দলটি এমন এক সময় প্রতিষ্ঠা লাভ করেছিল যখন রাজনীতি ছিল বুর্জোয়া ধনিক শ্রেণীর হাতে। গণমানুষের পরিবর্তে রাজনীতি ছিল কেবল ড্রয়িং রুম কেন্দ্রিক। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর বুর্জোয়াদের হাত থেকে সেই রাজনীতি দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে ওঠে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল এই রাজনীতিটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য, গণমানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে মুসলিম আওয়ামী লীগ, পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলকে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ রচিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এই রাজনীতিকের মতে পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ভাষা আন্দোলন সহ বাঙালির স্বাধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদানের পাশাপাশি পাকিস্তান রাষ্ট্রের সংবিধান প্রণয়নেও ভূমিকা রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। 1952 সালে ভাষার দাবি প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ আওয়ামী লীগ 56 সালে সরকার গঠন করার আগ পর্যন্ত বাংলা ভাষা প্রকৃতপক্ষে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা হয়নি। পাকিস্তানের সংবিধানটিও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রথম সভাপতি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার নেতৃত্বেই কিন্তু পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ যে একটি গণমানুষের দল এবং একটি গণতান্ত্রিক দল, সেটি পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও দেখিয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, মূলত পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাঙালির চূড়ান্ত মুক্তি আসবে না। 1972 সালে বঙ্গবন্ধুর 53তম জন্মদিনে সভাপতি ছিলেন কমরেড মনি সিং। তার একটি বক্তৃতায় তিনি বলেছিলেন যে 1951 সালে তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান তিনি তার কাছে জেলখানা থেকে চিঠি লিখেছিলেন যে তিনি পূর্ব বাংলার স্বাধীনতার পরিকল্পনা করছেন, তার সাথে তিনি থাকবেন কিনা, এবং সেই লক্ষ্যে জেলখানাতে কয়েক দফা বিভিন্ন জনের সাথে বৈঠকও করেছিলেন, যেটি দেশের বিভিন্ন পত্রপত্রিকায় ইত্তেফাক সহ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানো হয়েছে। ড হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সাহসী নেতৃত্বের হাত ধরে উন্নয়নশীল দেশের সারি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এটিকে সবচেয়ে বড় সার্থকতা বলে মনে করেন ড হাসান মাহমুদ। মহসিন কবির, বাংলাদেশ বেতার। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ দলটির ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশের সকল কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল 10:30টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল বিকেল 4টায় এক আলোচনা সভারও আয়োজন করবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিদায়ী সেনাপ্রধান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী সেনাপ্রধান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সেনাবাহিনীর আধুনিকায়নে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সফলভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ইজি বাইক ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও 2 সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদ ডিটিসির মাধ্যমে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার আহ্বান জানান ওবায়দুল কাদের। যে দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেই দেশের রাজধানী আনলিভেবল সিটি কেন হবে? এইসব বিষয়গুলো, জটিলতাগুলো অবসান না হলে আনলিভেবল হয়ে থাকবে। ওই যে দামাস্কাসের মতো, নাইজেরিয়ার লাগোসের মতো এই অবস্থা বাংলাদেশও থাকবে। 2 সিটি 2 মেয়র অত্যন্ত উদ্যমী মানুষ, উদ্যোগী পুরুষ। তারা চেষ্টা করছেন, তাদের মধ্যে তারুণ্য আছে, তারুণ্যের ভাবনা আছে, গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার তাদের প্ল্যান আছে। আমার মনে হয় এটা আমাদের কার্যকর করতে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। তিনি বলেন, ডিটিসি প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধানের আওতায় রাজুকের সাথে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। মন্ত্রী বলেন, সমন্বয়হীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভি ভার্চুয়াল উপায়ে এতে যোগ দেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন। তিনি দেশের রাজনীতিতে সকল ষড়যন্ত্র ও চক্রান্তের হোতা হিসেবে বিএনপিকে আখ্যায়িত করেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো স্বেচ্ছাচারী সরকার নয় এবং এই সরকার কারো প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করে না, বরং এই সরকার বিরোধী দলের উস্কানির মুখেও সহনশীলতা প্রদর্শন করেছে। সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না এবং এই দলটি এদেশে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি প্রীতিলতা পোদ্দার। আজ থেকে 9 দিনের জন্য কার্যকর হয়েছে ঢাকার আশেপাশের 7টি জেলায় জনসাধারণের চলাচল সহ সার্বিক কর্মকাণ্ডে বিধিনিষেধ। গতকাল জারিকৃত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলায় জনসাধারণের চলাচল সহ সার্বিক কর্মকাণ্ড আজ সকাল থেকে বন্ধ রয়েছে। বিধিনিষেধকালে জেলাগুলোতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি পণ্যবাহী পরিবহন ও বিভিন্ন পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবে। আরো শুনুন প্রতিবেদনে। দেশের সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকার আশপাশের 7 জেলায় লকডাউন ঘোষণা করে, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর হয়েছে। চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নে ঢাকার প্রবেশ মুখে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগকে বেশিরভাগ মানুষ স্বাগত জানিয়েছে। পুলিশও তৎপর দেখা যাচ্ছে, এখানে যথেষ্ট তৎপর। দিয়ে অ্যানাউন্স করতেছে, মাস্ক পরেন, মাস্ক ব্যবহার করেন। মনে করি যে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। এটা মানুষের কষ্টটা বেশি বাইরে গেল, আর আমার ঢাকা যাইতেই হবে, যেহেতু আমার দোকানপাট আছে, খুলতে হবে। এদিকে পাটুরিয়া, দৌলদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোডে লঞ্চ ও স্পিড বোট চলাচল এবং ফেরিতে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকলেও ঘাটে ভিড় করছেন যাত্রীরা। তবে ফেরিগুলো ব্যবহার হচ্ছে শুধুমাত্র পণ্যবাহী যান পারাপারের কাজে। ঢাকাকে করোনার ভয়াবহতা থেকে নিরাপদে রাখতে সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এই পদক্ষেপটি যথাযথভাবে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমি মনে করি ঢাকায় সংক্রমণ প্রতিরোধে আমরা সক্ষম হব। আমি মনে করি এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো, যে এটার যেন প্রয়োগটা
বা বাস্তবায়নটা যেন ঠিকমতো হয়, সেইখানে সবার ভূমিকা লাগবে। লকডাউন বাস্তবায়নে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। চলাচলে বিধিনিষেধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করছে রেল কর্তৃপক্ষ। লকডাউন ঘোষিত এলাকায় থামছে না কোনো ট্রেন। তবে লকডাউনে খোলা রয়েছে তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প কলকারখানা। স্বাস্থ্যবিধি মেনে কারখানায় কাজ করছেন শ্রমিকরা। 7 জেলায় আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে আগামী 30 জুন পর্যন্ত। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ হচ্ছে ঢাকা থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ রাত 12টার পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, রাত 12টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে না। এদিকে আজ সকাল 6টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে 7টি জেলার নৌ চলাচল সহ ঢাকা থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ থাকবে। এ সময় সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। কোভিড-19 সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ গতকাল এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশে করোনা ভাইরাসে আরও 76 জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 13,702 জনে দাঁড়িয়েছে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, 24 ঘণ্টায় 25,028টি নমুনা পরীক্ষা করে নতুন 4,846 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 19.36। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,61,150। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 38,90,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 17,96,00,000-এর বেশি। আক্রান্তদের মধ্যে পর্যন্ত 16,43,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। যেসব দেশে করোনা ভাইরাস টিকার তীব্র সংকট বিরাজ করছে সেসব দেশে যুক্তরাষ্ট্র 5,50,00,000 টিকার পরবর্তী চালান পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে নিজ দেশে উৎপাদিত 8 কোটি টিকা দেবে বলে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র যে অঙ্গীকার করেছিল, এই পরিমাণ টিকা সরবরাহের মাধ্যমে দেশটি তার প্রতিশ্রুতি পূরণ করবে। যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স কর্মসূচির অধীনে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর জন্য 1,40,00,000, ভারত ও বাংলাদেশ সহ এশীয় দেশগুলোর জন্য আনুমানিক 1,60,00,000 এবং আফ্রিকান ইউনিয়নের দেশগুলোর জন্য 1 কোটি টিকার ডোজ বিতরণ করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। আজ রাতে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের 2টি খেলা অনুষ্ঠিত হবে। এতে ক্রোয়েশিয়া স্কটল্যান্ডের এবং ইংল্যান্ড চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 1টায় ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ দুটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আজ সকালে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা 1-0 গোলে প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঝড়ঝাপটা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। দুর্যোগ ঝুঁকির আসে বঙ্গবন্ধু শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচনকালে বলেন প্রধানমন্ত্রী। 4,166 কোটি টাকার বেশি ব্যয়ে 10টি প্রকল্প একনেকে অনুমোদন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে অবিলম্বে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শেখ হাসিনার আহ্বান। উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। রাজধানীতে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করতে ঢাকা মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশন সমূহের প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর আহ্বান। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সহ এশিয়ায় 1,60,00,000 করোনা ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এবং ব্রাজিলে একমাত্র গোলে প্যারাগুয়েকে পরাজিত করে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। খবর শেষ হলো।